সাধু বেশে পাকা চোরের ভূমিকায় ছিলেন তৎকালীন গভর্নর আতিউর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। যুগান্তরের এই শিরোনামটা বেশ পছন্দ হয়েছে। দর্শক, খুব অবাক ব্যাপার দুইটা দেখেন। আতিউরের একটা ভাবমূর্তি ছিল, পরিবেশ নিয়ে নানা রকম কথাবার্তা বলতেন, তার একটা সুশীল একটা মেজাজ ছিল, অথবা তার একটা পরিচিতি ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হওয়ার পর অনেকেই সাধুবাদ জানিয়েছিলেন। কিন্তু দেখেন, অদ্ভুত ব্যাপার, বাস্তব অবস্থাটা হলো এই যে রিজার্ভ একটা চুরি হতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই ঘটনাটা চাপা রাখা কতখানি অপরাধ কল্পনা করতে পারেন? সেই ঘটনা ঘটেছে আতিউরের সময়। তিনি রিজার্ভ চুরির ঘটনাটা অনেক দিন পর্যন্ত চাপা রেখেছিলেন, পরে সামলাতে পারেননি, প্রকাশ হয়ে গেছে। এক। দুই হচ্ছে, রিজার্ভ চুরির পর সরকারের ভেতরে যে তোলপাড় হবার কথা, তারাও যেন সেই তোলপাড়টা করেনি। এটা কি আতিউরকে সেভ করা, নাকি সরকার নিজেকে সেভ করা? অথচ এই ঘটনা নিয়ে ফিলিপাইনে তোলপাড় হয়ে গেছে। ফিলিপাইনে কারা সংশ্লিষ্ট এক মহিলা ব্যাংক কর্মকর্তা, তার দণ্ডও হয়েছে। শ্রীলঙ্কায় তোলপাড় হয়েছে। এই টাকা, রিজার্ভের টাকা শ্রীলঙ্কা, ফিলিপাইনে, মূলত ফিলিপাইনেই পাচার হয়েছিল। তারপরে শ্রীলঙ্কার নামও এসছে। ওইসব দেশে তোলপাড় হয়েছে, কিন্তু বাংলাদেশে চুপচাপ, হচ্ছে সাধারণ ব্যাপার, কোনো ব্যাপারই না। $101 মিলিয়ন চুরি হয়েছে, কি এমন আসে যায়, এরকম একটি ঘটনা। তো আজকে অনেকদিন পর একটা চমৎকার শিরোনাম দিয়েছে, সাধু বেশে পাকা চোরের ভূমিকায় ছিলেন তৎকালীন গভর্নর আতিউর। কি বলছে? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রধান ভূমিকায় ছিলেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। তার নির্দেশনায় হ্যাকিং এর মাধ্যমে $101 মিলিয়ন লুটের ঘটনা ঘটে। চুরি না, এটা বলছে লুটের ঘটনা ঘটে। ঘটনা ধামাচাপা দেওয়ার মাস্টার মাইন্ড রিজার্ভ থেকে ওই অর্থ সরানোর পর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডাটা ও তথ্য মুছে ফেলার সব আয়োজন সম্পন্ন করা হয়। তার মানে যখন কি পাচার হয়ে গেছে, তখন এই সংক্রান্ত ডাটা এবং তথ্য পর্যন্ত মুছে ফেলা হয়। রিজার্ভ লুটের স্পর্শকাতর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জেনে গেলে বোর্ডরুমের সবাইকে ডেকে সভা করে তাদের মুখ বন্ধ রাখার নির্দেশ দেন ডক্টর আতিউর। মানে পরে আর সামাল দিতে পারে নাই। এবং এই ঘটনাটা আমাদের এখান থেকে লিক হয়নি, ফিলিপাইন থেকে লিক হয়েছে, যে বাংলাদেশ ব্যাংকের এই পরিমাণ টাকা হ্যাকিং হয়েছে এবং এটা ফিলিপাইনে আসছে। রিজার্ভ থেকে অন্তত $2 বিলিয়ন লুট করার পরিকল্পনার অংশ হিসেবে সুইফটের রিজার্ভ থেকে অন্তত $2 বিলিয়ন লুট করার পরিকল্পনার অংশ হিসেবে সুইফটের সঙ্গে হঠাৎ করে আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, আরটিজিএস কানেকশন স্থাপন করা হয়। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ডেপুটি গভর্নর শুভঙ্কর সাহার মধ্যস্থতায় হ্যাকিং এর প্রথম অধ্যায়ে আরটিজিএস প্রকল্প আনা হয়। হ্যাকারদের হাতে তুলে দেওয়া হয় সুইফটের অ্যাক্সেস। পরিকল্পনা মতো আরটিজিএস সংযোগ স্থাপনের জন্য ভারতীয় নাগরিক নীলা ভান্নানকে ভাড়া করে বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসে আতিউর। তাকে এই কাজে সহায়তা করেন বেসরকারি 2টি ব্যাংকের এমডি। আরটিজিএস স্থাপনের পর নীলা ভান্নান বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটের সঙ্গে সুইফটের সংযোগ স্থাপন করে দেন। এরপর ধাপে ধাপে শুরু হয় পরিকল্পনা বাস্তবায়নের পর্ব। হ্যাকিং এর ঘটনার পর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সুইফট সার্ভার রুমে এসে কর্মকর্তাদের শাসিয়ে বলেন, যদি তোমরা কেউ বলো যে হ্যাক হয়েছে, তোমাদের কারো চাকরি থাকবে না, সবাইকে বরখাস্ত করা হবে। বাংলাদেশ ব্যাংকের এডিবি শাখার কর্মকর্তা বদরুল হককে হুমকি দিয়ে আতাউর বলেন এই ঘটনা চেপে যেতে হবে। তিনি চাকরি রক্ষায় চুপ হয়ে যান। তিনি হ্যাকিং ঘটনার পরবর্তী পর্বে আতাউরের অপরাধ নামার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। আরেকজন সাক্ষী তৎকালীন ডেপুটি গভর্নর আবুল কাশেম। তিনি সুইফটের মাধ্যমে আরটিজিএস সংযোগ প্রদানের বিরোধিতা করেছিলেন, যে কারণে আরটিজিএস ফাইল তার মাধ্যমে কানেক্টিভিটি সংক্রান্ত অনুমোদন হওয়ার কথা থাকলেও গভর্নর আতিউর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সেই ফাইলে নিজেই সই করে চূড়ান্ত অনুমোদন দেন। অথচ ডক্টর আতিউর এতদিন একজন সজ্জন ও সুশীল হিসেবে দেশের সবার কাছে সুপরিচিত ছিলেন। এমন মন্তব্য সংশ্লিষ্টদের। তাদের মতে ভদ্রলোকের মুখোশ পরে আতিউরের এমন ভয়াবহ অপকর্মের ঘটনা মনে করিয়ে দেয় রবি ঠাকুরের 2 বিঘা জমির কবিতার লাইন, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। এই হচ্ছে দর্শক ঘটনাটা। এখন তদন্ত চলছে, দেখা যাক শেষ পর্যন্ত তদন্তে কি হয়, কার দায় কতটুকু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।